স্বাগতম। আজকের ভিডিওতে আজ আমরা আলোচনা করব এক অনন্য বই দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন, লিখেছেন জর্জ এস ক্লেসন। এটি এমন একটি বই যেখানে প্রাচীন ব্যাবিলনের গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে অর্থনৈতিক সাফল্যের গোপন রহস্য, কিভাবে একজন সাধারণ মানুষ ধীরে ধীরে ধনী হতে পারে, কিভাবে উপার্জন, সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যমে নিজের জীবনকে সমৃদ্ধ করতে পারে। সবকিছু এই বইতে অসাধারণভাবে ব্যাখ্যা করা হয়েছে। চলুন ধাপে ধাপে প্রতিটি অধ্যায় থেকে আমরা শিখি কিভাবে প্রাচীন নীতিগুলো আজকের আধুনিক জীবনে আমাদের অর্থনৈতিক স্বাধীনতার পথে নিয়ে যেতে পারে। আজকের আলোচনায় আমরা এমন একটা বই নিয়ে কথা বলবো যেটা বহু বছর ধরে মানুষকে টাকা জমানো আর বাড়ানোর পথ দেখিয়ে আসছে। জর্জ এস ক্লেসনের লেখা দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন। নামটা শুনলেই মনে হয় যেন পুরনো দিনের গল্প, তাই না? কিন্তু এর ভেতরের কথাগুলো মানে নীতিগুলো আজও কিন্তু দারুণভাবে খাটে। ঠিক তাই। আর মজার ব্যাপার হলো, এটা কিন্তু কোনো কাঠখোট্টা অর্থনীতির বই নয়, বরং গল্পের ছলে খুব সহজ করে কিছু দারুণ জরুরি কথা বলা হয়েছে। মানে সম্পদ কিভাবে গড়া যায়, আর্থিক স্বাধীনতা কিভাবে আসে, এইসব মৌলিক কিন্তু খুব শক্তিশালী বিষয়গুলো। আমাদের আজকের লক্ষ্য হলো এই বইয়ের মূল নির্যাসটুকু বের করে আনা। মানে কিভাবে সাধারণ মানুষও এই শিক্ষাগুলো কাজে লাগিয়ে নিজেদের আর্থিক জীবনের হাল ধরতে পারে, সেটার একটা পথ খুঁজে বের করা, তাই তো? একদম, একটা স্পষ্ট ধারণা তৈরি করা। তাহলে চলুন দেরি না করে ডুব দেওয়া যাক ব্যাবিলনের সেই প্রাচীন জ্ঞানের ভাণ্ডারে। দেখি আজকের দিনে দাঁড়িয়ে আমরা সেখান থেকে কি কি মুক্ত খুঁজে পাই। বইয়ের শুরুতেই একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হলো আমাদের প্রায় সবারই ইচ্ছে থাকে মানে একটু ভালোভাবে থাকার, আর্থিকভাবে সচ্ছল হওয়ার, কিন্তু বেশিরভাগ মানুষই ঠিক পথটা খুঁজে পায় না। শুধু ইচ্ছা থাকলেই তো হয় না, তাই না? প্রথম অধ্যায় যেমন বলছে, সোনার প্রতি বা অর্থের প্রতি টানটা তো প্রায় সবারই। ঠিক। আর এখানেই বইয়ের প্রধান চরিত্র মানে ব্যাবিলনের সেই কিংবদন্তি ধনী ব্যক্তি আরকাডের কথা আসে। দ্বিতীয় অধ্যায়ে তার গল্পটা আমরা জানতে পারি। তিনি খুব সহজ করে ধনী হওয়ার প্রথম আর সম্ভবত সবচেয়ে জরুরি ধাপটার কথা বলেন। তার মূল মন্ত্রটা ছিল এরকম: আপনার উপার্জনের কমপক্ষে 10% নিজের জন্য রাখুন, মানে সঞ্চয় করুন। ও, এই 10% নিয়মটা তো খুব শোনা যায়। হ্যাঁ, শোনা যায়, কিন্তু এর আসল শক্তিটা শুধু ওই 10% সংখ্যায় নয়, বুঝলেন? আসল ব্যাপারটা হলো মানসিকতার পরিবর্তন। মানে খরচের অভ্যাসে একটা বিপ্লব আনা। আয় করার পর আগে সঞ্চয়, তারপর বাকিটা দিয়ে খরচ, এই ক্রমটা, এই যে প্রায়োরিটি সেট করা, এটাই হলো আসল চ্যালেঞ্জ। তার মানে শুধু আয় করলেই হলো না, যতক্ষণ না তার একটা অংশ নিয়ম করে সরানো হচ্ছে। এটা শুনতে যতটা সহজ লাগছে, বাস্তবে করাটা কিন্তু বেশ কঠিন, বিশেষ করে যাদের আয় হয়তো কম বা খরচ বেশি। একদম, কঠিন তো বটেই। আর এই কঠিন কাজটা সহজ করার জন্যই আরকাড আরও কিছু টিপস দিয়েছেন। বইয়ের তৃতীয় অধ্যায়টা, যেটাকে বলা হয় খালি পকেট ভরার 7টি উপায় বা 7 কিওরস ফর এ লিন পার্স, এটা দারুণ কাজের। আরকাড ব্যাবিলনের সাধারণ মানুষদের এই 7টা নিয়ম শিখিয়েছিলেন। এগুলোকে শুধু নিয়ম না বলে আমার মনে হয় একটা কমপ্লিট ফিন্যান্সিয়াল ওয়েলনেস প্ল্যান বলা ভালো। এই 7টা উপায় কি কি ছিল একটু যদি খুলে বলেন? আমার ধারণা এগুলো আজকের দিনেও ভীষণভাবে প্রাসঙ্গিক। অবশ্যই প্রাসঙ্গিক। দেখুন, প্রথমটা তো আমরা আলোচনা করলামই। 1, ওয়ালেট বা পার্স মোটা করতে শুরু করা, মানে সেই কমপক্ষে 10% সঞ্চয়টা নিশ্চিত করা, এটা হলো ফাউন্ডেশন। 2, খরচের উপর নিয়ন্ত্রণ আনা, মানে টাকাটা যাচ্ছে কোথায় সেটার একটা ট্র্যাক রাখা, একটা বাজেট তৈরি করা আর সেটা মেনে চলার চেষ্টা করা। অপ্রয়োজনীয় খরচগুলো সেগুলোকে ছেঁটে ফেলা। আজকের দিনে তো অনলাইন কেনাকাটা, সাবস্ক্রিপশন, কত যে ইনভিজিবল খরচ, এটার উপর কন্ট্রোল আনাটা খুব জরুরি। ঠিক ঠিক, অনেক সময় বোঝাই যায় না টাকাটা কোথায় চলে গেল। একদম। আচ্ছা, 3 নম্বর হলো 3, সঞ্চিত অর্থকে কাজে লাগানো। জমানো টাকাটাকে শুধু ফেলে না রেখে বুদ্ধি খাটিয়ে বিনিয়োগ করা, যাতে টাকাটা নিজেই আরও টাকা আয় করতে পারে, মানে টাকাকে দিয়ে কাজ করানো। 4, সম্পদকে ক্ষতি থেকে বাঁচানো। বিনিয়োগ মানেই তো কিছু না কিছু ঝুঁকি থাকে, তাই না? সেই ঝুঁকিটা ঠিকঠাক বোঝা, যাচাই করা আর মূলধন যাতে না হারায় সেই ব্যবস্থা করা। হুট করে কোনো লোভনীয় অফারে ঝাঁপ না দেওয়া। মানে বুঝে শুনে পা ফেলা। ঠিক। 5 নম্বরটা একটু অন্যরকম। 5,
নিজের বাড়িকে লাভজনক বিনিয়োগ বানানো। বইয়ের সময়কালে এটার মানে ছিল নিজের একটা বাড়ি থাকাটা ভবিষ্যতের জন্য একটা বড় নিরাপত্তা। আজকের দিনেও এটা সত্যি, তবে এর অর্থ আরও ব্যাপক হতে পারে। মানে এমন সম্পদে বিনিয়োগ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়ায় বা নিরাপত্তা দেয়। 6. ভবিষ্যতের আয়ের পথ নিশ্চিত করা। বয়স বাড়লে বা কাজ করার ক্ষমতা কমে গেলে তখন কি হবে, সেই সময়ের জন্য আগে থেকে ব্যবস্থা নেওয়া। সেটা হতে পারে লং টার্ম ইনভেস্টমেন্ট, পেনশন প্ল্যান বা অন্য কিছু। 7. নিজের উপার্জনের ক্ষমতা বাড়ানো। আমার মতে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণগুলোর একটা। নিজের স্কিল বাড়ানো, নতুন জিনিস শেখা, যাতে আপনার আয় করার ক্ষমতা সময়ের সাথে সাথে কমে না গিয়ে বরং বাড়ে। জ্ঞান আর দক্ষতাই কিন্তু আসল স্থায়ী সম্পদ। বাহ, এই 7টা নিয়ম যদি কেউ সিরিয়াসলি নেয়, এগুলো তো একেবারে বেসিক, কিন্তু একসাথে ভাবলে মনে হচ্ছে একটা পুরো সিস্টেম। এগুলো পরপর মেনে চললে তো আর্থিক অবস্থার উন্নতি না হয়ে পারেই না। এখানেই তো মজাটা। এগুলো কিন্তু আলাদা আলাদা কোনো টিপস নয়, এটা একটা সম্পূর্ণ প্রক্রিয়া। একটা মানলেন, দুটো ছেড়ে দিলেন, তাহলে কিন্তু পুরো ফলটা পাওয়া যাবে না। সব কটা মিলে আপনার আর্থিক জীবনের একটা শক্ত ভিত তৈরি করে। আর এটাও বুঝিয়ে দেয় যে দেখুন, ধনী হওয়াটা কোনো ম্যাজিক বা লটারি পাওয়া নয়, এটা একটা ডিসিপ্লিনড প্ল্যান্ড অ্যাপ্রোচ। এর জন্য পরিকল্পনা লাগবে, শৃঙ্খলা লাগবে আর লেগে থাকতে হবে। বুঝলাম। আচ্ছা, এই 7টা নিয়ম তো গেল নিজের খরচ আর জমানো নিয়ে, কিন্তু জমানো টাকাটাকে যে বাড়াতে হবে, মানে বিনিয়োগ করতে হবে, সে বিষয়ে কি বইতে আরও কিছু বলা আছে? মানে কোথায় বিনিয়োগ করব, কিভাবে করব? হ্যাঁ, অবশ্যই আছে। 5ম অধ্যায়ে খুব সুন্দর করে বলা হয়েছে সোনার 5টি আইন বা দ্য 5 লজ অফ গোল্ড। এখানে বিনিয়োগের মূল সূত্রগুলো গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এগুলো শুধু বিনিয়োগের নিয়ম নয়, এগুলো আসলে অর্থ কিভাবে কাজ করে আর মানুষের মনস্তত্ত্বের সাথে এর সম্পর্কটা কি সেটাও বোঝায়। ইন্টারেস্টিং। এই 5টা আইন কি কি? এগুলো আমাদের সাধারণ বিনিয়োগকারীদের কিভাবে সাহায্য করতে পারে? দেখুন, আইনগুলো খুব সহজ ভাষায় বলা। 1. সোনা বা অর্থ তাদের কাছেই সহজে আসে এবং পরিমাণে বাড়ে যারা তাদের আয়ের অন্তত 10 ভাগের 1 ভাগ বা তার বেশি ভবিষ্যতের জন্য জমায় এবং সেটা বুদ্ধি করে নিজেদের ও পরিবারের জন্য বিনিয়োগ করে। মানে প্রথম শর্তই হলো সঞ্চয়ের অভ্যাস তৈরি করা। এই অভ্যাসটাই যেন অর্থকে টানে। আচ্ছা। 2. অর্থ তাদের জন্য খুব খেটে কাজ করে এবং বহুগুণে বাড়ে যারা একে লাভজনক কোনো উদ্যোগে কাজে লাগায় এবং সেটা এমনভাবে করে যাতে মূলধনটা সুরক্ষিত থাকে আর লাভটাও যুক্তিসঙ্গত হয়। এখানে দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণ, বুদ্ধি খাটিয়ে আর সুরক্ষিত। 3. অর্থ তাদের কাছেই যত্ন করে থেকে যায় যারা অভিজ্ঞ এবং জ্ঞানী মানুষদের পরামর্শ মেনে বিনিয়োগ করে। মানে নিজে সবজান্তা না সেজে যারা এই বিষয়ে বোঝেন তাদের অ্যাডভাইস নেওয়াটা জরুরি। এটা খুব সত্যি কথা। 4. অর্থ তাদের হাত ফসকে বেরিয়ে যায় যারা এমন কোনো ব্যবসা বা প্রকল্পে টাকা ঢালে যে বিষয়ে তাদের নিজেদের কোনো ধারণাই নেই অথবা যা অভিজ্ঞ লোকেরা অনুমোদন করে না। মানে না জেনে না বুঝে কোনো কিছুতে ঝাঁপ দেওয়াটা খুবই বিপজ্জনক। ঠিক, লোভে পড়ে অনেকে এটা করে ফেলে। একদম। আর সেটাই আসছে 5ম আইনে। 5. অর্থ তাদের কাছ থেকে পালিয়ে যায় যারা অসম্ভব লাভের স্বপ্ন দেখে বিনিয়োগ করে অথবা যারা কোনো স্ক্যামার বা প্রতারকের লোভনীয় কথায় ভুলে যায় কিংবা নিজেদের অভিজ্ঞতা আর আবেগের বশে ভুল সিদ্ধান্ত নেয়। এই যে কুইক রিচ হওয়ার একটা লোভ, এটাই কিন্তু সর্বনাশের মূল। বইটা এই ব্যাপারে খুব সতর্ক করে। এই আইনগুলো শুনলে একদম পরিষ্কার হয়ে যায় যে টাকা জমানোটা যতটা জরুরি, সেটাকে ঠিক জায়গায় ঠিক পরামর্শ নিয়ে সাবধানে কাজে লাগানোটা তার চেয়েও বেশি জরুরি। আবেগ বা লোভ যে কত বড় শত্রু হতে পারে সেটা খুব ভালোভাবে বোঝানো হয়েছে। বইয়ের পরের দিকে, মানে 6ষ্ঠ অধ্যায়ে, ব্যাবিলনের একজন স্বর্ণ ঋণদাতা মৎসুর একটা গল্প আছে না? তিনিও তো এই ঝুঁকি আর বিচক্ষণতা নিয়ে কিছু বলেছিলেন। ঠিক ধরেছেন। মৎসুদের গল্পটা ঋণ দেওয়া বা যে কোনো বিনিয়োগের ক্ষেত্রেই প্রযোজ্য। এটা শেখায় যে আপনার টাকাটা দেওয়ার আগে যাকে দিচ্ছেন বা যেখানে দিচ্ছেন তার ঝুঁকিটা খুব ভালোভাবে বিচার করা দরকার। মানে যাকে ঋণ দিচ্ছেন তার কি সেটা ফেরত দেওয়ার ক্ষমতা বা ইচ্ছে আছে? যে ব্যবসায় টাকা ঢালছেন সেটা কি আদৌ লাভজনক হবে? এই প্রশ্নগুলোর উত্তর না খুঁজে বিনিয়োগ করাটা মানে নিজের কষ্টার্জিত পয়সাটা জলে ফেলার শামিল আর কি। যাচাই বাছাইটা খুব দরকারি, ভীষণ জরুরি। আর এর সাথেই দেখুন 7ম অধ্যায়ে একটা দারুণ রূপক ব্যবহার করা হয়েছে, ব্যাবিলনের দেয়াল। এটা কিভাবে আর্থিক নিরাপত্তার সাথে জুড়ে যাচ্ছে বলতে পারবেন? ব্যাবিলনের দেওয়াল তো শহরটাকে রক্ষা করত,
তার মানে আমাদেরও জমানো টাকাকে রক্ষা করার জন্য একটা দেয়াল দরকার, এরকম কিছু? একদম ঠিক তাই। ব্যাবিলনের সেই উঁচু মোটা দেয়াল যেমন বাইরের শত্রু বা বিপদ থেকে শহর আর তার সম্পদকে বাঁচাতো, ঠিক তেমনি আমাদেরও কষ্ট করে জমানো টাকাকে নানা রকম অপ্রত্যাশিত বিপদ, ধরুন অসুস্থতা, চাকরি চলে যাওয়া বা বাজারে বড় কোনো ধস, এসব থেকে বাঁচানোর জন্য একটা আর্থিক দেয়াল তৈরি করতে হবে। এই দেয়ালটা কি দিয়ে তৈরি হবে? এটা হতে পারে আপনার এমার্জেন্সি ফান্ড, মানে আপৎকালীন তহবিল, হতে পারে সঠিক ইন্স্যুরেন্স বা বীমা, হতে পারে আপনার বিনিয়োগগুলোকে নানা জায়গায় ছড়িয়ে রাখা, মানে ডাইভার্সিফিকেশন, যাতে একটা জায়গায় ক্ষতি হলে অন্যগুলো দিয়ে সামাল দেওয়া যায়। মূল কথাটা হলো, সম্পদ গড়াটা একটা কাজ, আর সেটাকে ধরে রাখা, রক্ষা করা, এটা আরেকটা সমান গুরুত্বপূর্ণ কাজ। একটা বড় ঝড়েই কিন্তু সব শেষ হয়ে যেতে পারে যদি সুরক্ষার ব্যবস্থা না থাকে। সত্যি, অনেক সময় আমরা শুধু জমানো আর বাড়ানোর দিকেই মন দিই, বাঁচানোর দিকটা ভুলে যাই। আচ্ছা, এতক্ষণ তো আমরা পরিকল্পনা, সঞ্চয়, বিনিয়োগ, ঝুঁকি, সুরক্ষা এসব নিয়ে কথা বললাম, কিন্তু একটা প্রশ্ন মনে আসছে। অনেকেরই ধারণা বা হয়তো একটা বিশ্বাসও আছে যে ধনী হওয়া বা আর্থিক সাফল্য পাওয়াটা এটা অনেকটা ভাগ্যের খেলা, মানে কপাল লাগে। বইয়ের ৪র্থ অধ্যায়ে তো সৌভাগ্যের দেবী বা গডেস অফ গুড লাকের কথাও বলা হয়েছে। ভাগ্য কি তাহলে সত্যি এতটা বড় ফ্যাক্টর? দেখুন, বইটা কিন্তু ভাগ্যকে পুরোপুরি উড়িয়ে দেয়নি, কিন্তু যেভাবে ব্যাখ্যা করেছে সেটা খুব ইন্টারেস্টিং। বইয়ের মূল কথা হলো, ভাগ্য বা সৌভাগ্য আসলে তাদের দিকেই ঝোঁকে যারা সুযোগ নেওয়ার জন্য তৈরি থাকে এবং সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করে। মানে সৌভাগ্যের দেবী হয়তো দরজায় কড়া নাড়েন, কিন্তু দরজাটা খোলার জন্য আর তারপর সেই সুযোগটাকে ব্যবহার করার জন্য আপনার প্রস্তুতি, আপনার সাহস, আপনার উদ্যোগ দরকার। ও আচ্ছা, তার মানে শুধু বসে বসে ভাগ্যের অপেক্ষা করলে চলবে না? একদম না। যারা অলস, যারা সুযোগ এলেও দেখি কি হয় ভেবে হাত গুটিয়ে বসে থাকে বা সিদ্ধান্ত নিতে দেরি করে, সৌভাগ্য তাদের পাশ কাটিয়ে চলে যায়। সুতরাং ভাগ্যকে নিজের দিকে টানতে হলেও আগে নিজেকে তৈরি করতে হবে, অ্যাক্টিভ হতে হবে। এটা অনেকটা অষ্টম অধ্যায়ের সেই উট ব্যবসায়ীর গল্প বা দ্য ক্যামেল ট্রেডার অফ ব্যাবিলনের মতো শোনালো। ডাবাসিরের নামের একজন লোক যে ঋণে ডুবে গিয়েছিল, কিন্তু তারপর ভুল থেকে শিক্ষা নিয়ে কঠোর পরিশ্রম করে ঠিক পরিকল্পনা করে আবার ঘুরে দাঁড়িয়েছিল, তাই না? ঠিক বলেছেন। ডাবাসিরের গল্পটা এটাই শেখায় যে জীবনে আর্থিক ভুল হতেই পারে, আমরা হোঁচট খেতেই পারি, কিন্তু আসল ব্যাপারটা হলো সেই ভুল থেকে শিক্ষা নেওয়া, হাল না ছাড়া, আর আবার সঠিক পথে ফিরে আসার জন্য জেদ ধরে রাখা। ঋণ শোধ করা বা নতুন করে সম্পদ গড়া কোনোটাই কিন্তু একদিনে হয় না। এর জন্য ধৈর্য লাগে, খাটতে হয়, আর একটা পরিষ্কার লক্ষ্য থাকতে হয়। গল্পটা দেখায় যে আর্থিক স্বাধীনতা অর্জন হয়তো কঠিন, কিন্তু অসম্ভব নয়। সঠিক নীতি আর মানসিকতা থাকলে অবশ্যই সম্ভব। আর বইয়ের প্রায় শেষের দিকে ৯ম অধ্যায়ে ব্যাবিলনের সবচেয়ে সৌভাগ্যবান মানুষ বা দ্য লাকিয়েস্ট ম্যান ইন ব্যাবিলন গল্পেও তো এই একই ধরনের বার্তা, তাই না? হ্যাঁ, শারুনাদার গল্পেও সেই একই সুর। তার গুরু আরকাড তাকে শিখিয়েছিলেন যে কাজ করলেই সৌভাগ্য আসে, মানে অ্যাকশন ব্রিংস লাক। সুযোগের জন্য হাঁ করে বসে না থেকে হয় সুযোগ তৈরি করতে হয়, নয়তো সুযোগ যখন আসে সেটাকে চিনে নিয়ে ঝাঁপিয়ে পড়তে হয়। যারা কাজের মধ্যে থাকে, উদ্যোগ নেয়, পরিশ্রম করে আর সুযোগটাকে কাজে লাগাতে ভয় পায় না, লোকে তাদেরকেই শেষ পর্যন্ত লাকি বা সৌভাগ্যবান বলে। আসলে সৌভাগ্য তো অলস মানুষের জন্য নয়, সৌভাগ্য হলো কর্মঠ আর প্রস্তুত মানুষের সঙ্গী। তাহলে এতক্ষণের এই যে লম্বা আলোচনা, এর থেকে যদি আমরা আজকের দিনের একজন সাধারণ মানুষের জন্য মূল শিক্ষাটা বা সারমর্মটা বের করতে চাই, সেটা কি হবে? ব্যাবিলনের সেই হাজার হাজার বছর আগের জ্ঞান থেকে আজকের জন্য টেকঅ্যাওয়েটা কি? মূল বার্তাটা খুবই সিম্পল কিন্তু ভীষণ পাওয়ারফুল। সেটা হলো, অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করাটা কোনো রকেট সায়েন্স নয়, বা এটা শুধু কিছু বিশেষ ভাগ্যবান লোকের জন্য নয়। এটা একটা সিস্টেম্যাটিক প্রক্রিয়া। এর ধাপগুলো খুব পরিষ্কার, আর যে কেউ, মানে সত্যি যে কেউ, চেষ্টা করলে এগুলো অনুসরণ করতে পারে। যদি খুব সংক্ষেপে আবার বলি, হ্যাঁ বলুন। ১. আয় করুন। ২. আপনার আয়ের একটা অংশ, কমপক্ষে 10% সবার আগে নিজের জন্য সরিয়ে রাখুন, মানে সঞ্চয় করুন। ৩.
সেই জমানো টাকাটাকে অলস ফেলে রাখবেন না, বুদ্ধি করে সাবধানে বিনিয়োগ করুন যাতে সেটা বাড়তে থাকে। 4, বাজে ঋণ, মানে যে ঋণ আপনার উপকারের চেয়ে ক্ষতি বেশি করে সেটা এড়িয়ে চলুন, দেনা কিন্তু মানুষকে পঙ্গু করে দেয়। 5, কষ্ট করে জমানো সম্পদকে নানা রকম বিপদ থেকে রক্ষা করার জন্য ব্যবস্থা নিন, ইন্স্যুরেন্স, এমার্জেন্সি ফান্ড, এইসব। 6, নিজের জ্ঞান আর দক্ষতা বাড়ানোর জন্য সবসময় চেষ্টা করুন, এটাই আপনার আসল মূলধন যা আপনার আয় করার ক্ষমতা বাড়াবে। আর হ্যাঁ, সবচেয়ে জরুরি, ধৈর্য ধরুন। এটা কোনো একদিনের খেলা নয়, লেগে থাকতে হবে। এটা একটা ম্যারাথন, স্প্রিন্ট নয়। সত্যি এই নীতিগুলো একদম টাইমলেস। সেই ব্যাবিলনের যুগেও যা সত্যি ছিল, আজকের এই ডিজিটাল যুগে এত জটিল অর্থনীতির মধ্যেও একই রকম প্রাসঙ্গিক। এগুলো কোনো গেট রিচ কুইক স্কিম নয়, বরং সারা জীবন ধরে পালন করার মতো কিছু সুস্থ আর্থিক অভ্যাস। আজকের আলোচনা থেকে এটা খুব পরিষ্কার হলো যে দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন বইয়ের এই সহজ কিন্তু গভীর নীতিগুলো যদি আমরা মেনে চলি, তাহলে নিজেদের আর্থিক ভবিষ্যৎকে অনেকটাই সুরক্ষিত করতে পারি। আসল কথা হলো ডিসিপ্লিন, প্ল্যানিং আর কনসিস্টেন্সি। তবে এখানে একটা অন্য চিন্তাও মাথায় আসছে, তাই না? আমরা তো এতক্ষণ কথা বললাম ব্যক্তিগত আর্থিক উন্নতি নিয়ে, তাই না? হ্যাঁ, কিন্তু একবার ভাবুন তো, যদি একটা দেশের বা একটা সমাজের বেশিরভাগ মানুষ এই সহজ নীতিগুলো মেনে চলে, ধরুন নিয়মিত সঞ্চয় করছে, বুঝে শুনে বিনিয়োগ করছে, বাজে ঋণ নিচ্ছে না, নিজেদের ভবিষ্যতের জন্য প্ল্যান করছে, তাহলে সেই গোটা সমাজের অর্থনীতিতে এর কি প্রভাব পড়তে পারে? প্রাচীন ব্যাবিলন যে এত ধনী, এত সমৃদ্ধ ছিল, তার পিছনে কি এই ধরনের ব্যক্তিগত আর্থিক শৃঙ্খলার একটা কালেকটিভ বা সম্মিলিত ভূমিকা ছিল? মানে ব্যক্তিগত আর্থিক স্বাস্থ্য কি শেষ পর্যন্ত একটা জাতির বা সমাজের সামগ্রিক সমৃদ্ধি ডেকে আনতে পারে? এটা একটা প্রশ্ন যা নিয়ে আরও ভাবা যেতে পারে। সত্যি তো, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন তুলে দিলেন। মানে ব্যক্তি থেকে সমষ্টিতে এর প্রভাবটা কি হতে পারে, এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে। এই ভাবনাটা নিয়েই না হয় আজকের মতো আমাদের আলোচনা শেষ করি। আশা করি ব্যাবিলনের এই পুরনো কিন্তু সজীব জ্ঞান আমাদের সবার আর্থিক পথ চলায় একটু হলেও আলো দেখাবে। দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন শুধু একটি বই নয়, এটি একটি জীবন দর্শন। আমরা যদি বইয়ের 7টি মূল নীতি মেনে চলি, উপার্জন থেকে সঞ্চয়, বুদ্ধিমত্তার সঙ্গে বিনিয়োগ, ঝুঁকি এড়ানো এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি, তাহলেই আমরা প্রত্যেকেই আমাদের জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পারি। মনে রাখবেন, ধনী হওয়া কোনো ভাগ্যের ব্যাপার নয়, এটি পরিকল্পনা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের ফল। আশা করি আজকের আলোচনাটি আপনার জন্য উপকারী হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এ ধরনের আরও অনুপ্রেরণামূলক বই পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।